বিশাল ঢাকা শহরের সব কিছুতেই রয়েছে বিশালতা, রয়েছে ভোগান্তি। এই ভোগান্তি সারা জীবন তো আছেই, আছে মৃত্যুর পরেও। মানুষের সম্পদের লোভ, দুর্নীতি ও বাড়ি-গাড়ির নেশা এই ভোগান্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। মানুষ এখন সম্পদ চায়, ঢাকা শহরে ফ্ল্যাট কিংবা বাড়ির মালিক হতে চায়। যার একটি আছে সে আরও চায়। সে এমনভাবে অট্টালিকা তৈরি করে যেন এই পৃথিবীতে সে চিরস্থায়ী। যে মানুষ বাঁচবে হয়তো 70-80 বছর, সে 400 বছরের গ্যারান্টি ও ওয়ারেন্টিওয়ালা টাইলস, মার্বেল পাথর লাগায়, আর কথায় কথায় বাড়ি বাড়ি করে। বাড়ি বাড়ি কররে বান্ধা, এই বাড়ি তো তোমার নয়। মাটির নিচে 3.5 হাত জায়গা, ওই বাড়ি তো তোমার হয়। দর্শক মণ্ডলী, সেটি শুনে এসেছি। আমাদের এই যে বাড়ি গাড়ি কোনো কিছুই আমাদের না। মাটির নিচে যে 3.5 হাত জায়গা, সেটি আমাদের স্থায়ী ঠিকানা, এটুকুই জানতাম। কিন্তু আজকে কবরস্থানে এসে জানতে পারলাম যে এই কবরের যে স্থায়ী জায়গা, সেটুকু আপনার না। সেটুকুর জন্য আপনাকে মাসে মাসে ভাড়া গুনতে হবে, এবং সেটি যদি না গোনেন, একটি নির্দিষ্ট সময় পর আপনার সেই কবরটি তুলে সেখানে অন্য কাউকে দাফন করা হবে। এখানেই শেষ না, আমরা জানতে পারলাম যে গরিবের কবর আর ধনীদের কবরের মধ্যে রয়েছে একটা বড় পার্থক্য। ঢাকা শহরে প্রতিনিয়ত জনসংখ্যা বেড়ে চলছে, ফলে মানুষের মৃত্যুও বেড়ে চলেছে। কবরেরও প্রয়োজন অনেক বেশি। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, এই সমস্যা নিয়ে আজকে কথা বলবো, চলুন আমার সাথে। এটি আজিমপুর গোরস্থান, বলা হয়ে থাকে ঢাকার সবচেয়ে পুরাতন কবরস্থান এটি। প্রায় 400 বছর আগে প্রতিষ্ঠিত হয় এই কবরস্থান, এবং সেই আমলের কিছু কবরও এখনও আছে। তবে 1911 সালে এটি সরকারি তালিকাভুক্ত হয়, যা পরবর্তীতে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ও সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়। 74 বিঘার বিশাল এই কবরস্থান ঢাকা শহরের তুলনায় এখন খুবই ক্ষুদ্র। এখানে কি পরিমাণ কবর আছে তার সঠিক কোনো হিসেব নেই, কারণ প্রতিদিনই কবর বাড়ে আবার কমে। আজিমপুর কবরস্থানে প্রতিদিন 25 থেকে 30টি লাশ দাফন করা হয়। প্রতি মাসে 750 থেকে 900টি লাশ দাফন করা হয়, আর বছরে 9000 থেকে 10,800টি লাশ দাফন করা হয়। এটি যেহেতু সরকারি কবরস্থান, তাই এখানে যে কেউ সামান্য খরচেই লাশ দাফন করতে পারেন। দাফনের নিয়ম ও খরচের হিসাব লেখা একটি তালিকাও এখানে রয়েছে। আমি একটু জানতে চাচ্ছি যে এখানে একজন মানুষের লাশ দাফন করতে ছোট বড় কি পরিমাণ খরচ হয়? এখানে বড় লাশের ব্যাপারে হইল গিয়া আপনার সরকার নির্ধারিত 1000 টাকা হলো সরকারি ফি, আর বাস চাটাই বাবদ মনে করেন 692 টাকা, এই মোট 1692 টাকা পড়ে। জি। ছোটদের পরে আপনার 1000 টাকা সরকারি ফি, আর আপনার 150 টাকা হলো বাস চাটাই পড়ে। এই যে দাফন যারা করে এদেরকে কি খরচ দিতে হয় না এটার মধ্যেই? না, দাফন যারা করে ওদের কোনো মাসিক বেতন নাই, ওরা ঠিকাদারের লোক নিযুক্ত, ওদের কোনো বেতন নাই। ওদের আপনার ওদের ঠিকাদারের মাধ্যমে ওরা দাপন করে, তারাই যা সুযোগ সুবিধা যা ঠিকাদারের কাছ থেকেই পায়। এই যে 1700 টাকার মতো খরচ, এটা কত দিনের জন্য? এটা হলো গিয়ে আপনার আজকে দাপন করলে 18 মাস এরা মেয়াদ। 18 মাস পরে এটা আবার করে চাইলা ফেলাইবে। জি। এখানে আবার নতুন কবর নতুন করে কবর দেওয়া হবে। কেউ যদি চায় যে 18 মাসের পরেও কবরটা রাখবে, সেটা কি সম্ভব? 18 মাসের পরে কেউ রাখতে চাইলে সেটা সে অফিসে যোগাযোগ করলে, যদি সে অফিস অনুমতি দেয় তাহলে রাখতে পারে। সেটার জন্য আলাদা খরচ সেটা অফিসই বলতে পারবে, এটা সম্পূর্ণ আমি জানি না আর কি। জি। এছাড়া আর কোনো চার্জ নাই? না, এছাড়া আর কোনো চার্জ নাই। কি পরিমাণ লাশ আসে এখানে প্রতিদিন? 20 থেকে 25টা লাশ আসে। জি, প্রতিদিন 20-25টার উপরেও হয়, অনেক সময় 30টাও হয়।
জি। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আসছেন, আচ্ছা এখানে রাতেও তো দাফন হয় নাকি রাতে হয় না শুধু দিন? এখানে সকাল 6টা থেকে রাত্র 11টা পর্যন্ত কার্যক্রম চলে, তারপরে আর কার্যক্রম চলে না এখন, এবং 12টা বাজে মেইন গেট বন্ধ হয়ে যায়। এখানে তো যেহেতু সরকারি সিটি কর্পোরেশনের কবরস্থান, এখানে তো ধনী গরিব বলতে কোনো পার্থক্য নাই, যে কেউ দাফন করতে। হ্যাঁ, যে কেউ দাপন করতে পারবে, কোনো ধনী গরিবের পার্থক্য নাই। জি না, আপনাদের একটা অনুমতি নিতে হয় শুরুতে নাকি? যে অনুমতি নিতে হয় এবং আসে অফিসে কাগজপাতি থাকলে আসে এন্ট্রি করাইয়া তারপরে লাশ দাপন করে। না, এই ব্যক্তির কথার মতো বিষয়টা কিন্তু বাস্তবিক অর্থে অতটা সহজ না। তিনি যা বললেন তা মাত্র 18 মাসের জন্য, এরপর ভেঙে ফেলা হবে কবর। আর আপনি যদি চান আপনার স্বজনের কবর দীর্ঘদিন রেখে দিবেন, তাহলে আপনাকে নিতে হবে কবরের জমি লিজ। আজিমপুর কবরস্থানে 4 ধাপে লিজ দেওয়া হয় কবর। 10 বছরে 5 লাখ, 15 বছরে 10 লাখ, 20 বছরে 15 লাখ, আর 25 বছরে 20 লাখ। এ তো গেল অফিসিয়াল কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। 18 মাস তো দূরের কথা, মাত্র 6 মাস পরে এসেও অনেক ক্ষেত্রে কবর খুঁজে পাওয়া যায় না। আর কবরের লিজ নিতে লাগে স্ট্রং লবিং, মাসে মাসে বকশিস। এখানে যাদের কবর রয়েছে তাদের স্বজনদের প্রতি মাসে একবার এখানে এসে দেখে যেতে হয়। এখানকার পরিচর্যাকারীদের বকশিস দিয়ে রক্ষা করতে হয় স্বজনদের কবর। এখানেই শেষ না, এই কবর ঘিরে রয়েছে রাজনীতির সিন্ডিকেট। তারা ইজারা, গোরখোদক নিয়োগ ইত্যাদিতে বেশ ভালো ভূমিকা রাখেন। বিগত আওয়ামী লীগ আমলে এখানে গড়ে ওঠে বেশ কিছু কবর ব্যবসায়ীদের চক্র, যারা কবরের চাটাই ব্যবসা, মাটির ব্যবসা ও কঙ্কাল চুরির ব্যবসার সাথে জড়িত ছিল বলে অভিযোগ আছে। ভালো স্থানে কবরের জায়গা পাইয়ে দিতে একটি চক্র এখানে দীর্ঘদিন ধরে কাজ করছে বলে জানা যায়। Vision, vision, vision fish. দর্শক মণ্ডলী, এই পৃথিবীতে যারা অহংকার করে, দুর্নীতি করে, লুটপাট করে, অন্যের হক মেরে খায়, কোটি কোটি টাকার দুর্নীতি করে সেই টাকা বিদেশে পাচার করে, আমার মনে হয় এইসব মানুষগুলো কখনো কবরস্থানে আসে না। আপনি যদি কবরস্থানে আসেন তাহলে দেখতে পাবেন যে কি হচ্ছে। আসলে দেখুন, আমার সামনে একটি কবর আছে। এই কবরটি কিছুদিন আগে এখানে একজনের লাশ দাফন করা হয়েছিল। সেই কবরটি আজকে আবার খুঁড়ে সে মাটি সরিয়ে ফেলা হয়েছে, হয়তো নতুন কাউকে আবার এখানে দাফন করা হবে। আপনি যদি আরেকটু খুব কাছ থেকে দেখেন, এখানে যেই ব্যক্তিকে আগে দাফন করা হয়েছিল তার সেই দাফনের কাপড়গুলো এখনও রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি টুকরো টুকরো হয়ে আছে, এবং কোথাও দেখা যায় যে ছোট ছোট হাড়ের টুকরাগুলোও এখনও রয়ে গেছে। গোরখোদক কিছুক্ষণ আগেই এই কবরটি এভাবে পরিষ্কার করেছে। অনেকে কথায় বলে যে দাফনের কাপড় পচে যাওয়ার আগেই শরীর শেষ হয়ে যায়। মানুষ, কেন তুমি এত অহংকারী হও? কেন অহংকার করো? কিসের এত অহংকার? এই কবরগুলো দেখলে মানুষের অহংকার হয়তো কিছুটা হলেও কমতে পারে। জীবন এমনই। এই ব্যক্তি নিজে একজন গোরখোদক, অথচ তারই সন্তানের কবর রয়েছে এখানে। নিজ হাতে সেই সন্তানকে গোসল করিয়েছেন, দাফন কাফন দিয়েছেন। আমার ছেলেটা মাদ্রাসা লেখাপড়া করতো, তো ওই যে করোনার লকডাউন হইলো না, এরপরে মাদ্রাসা একটা বন্ধ দিয়ে দিল, অনেক বড় একটা গ্যাপ। তারপর থেকে ছেলেটা আমার সাথে থাকতো। আমি আপনার লোকেশনটা দিতেছি, এই যে বাংলা ভিশনটা আছে না, এই যে কাঁঠাল বাগান, এর নাম হয় বসকালবাট। ওইখানে আমি গরু পালি, আমার 3টা গাভী আছে, দুধ বিক্রি করি। তো আমার ছেলেটাও ওই যে বাসা বাসায় দুধ বিতরণ করতো, তারপর আপনার ওই যেই করতো, এই যে আপনার এই যে গরু খাবার টাবার আনতো। খেলাধুলার ভিতরে একটু নেশা ছিল। ওই দিনও এই শুক্রবার দিন ছিল জুম্মাবার, ও পান্থবার জামে মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়া সমস্ত আর বাসায় আসেন নাই, অমত অবস্থায় গেছে খেলাধুলার ছিল। এর আসরের পরপর 5টা কি 5:30টার দিকে আমি গরুর খাবার আনতে যাবো, অমুক্ত অবস্থা আমার কাছে খবর আছে যে আমার ছেলের মাথায় গুলি লাগছে, হাসপাতালে ভর্তি। তখন তো আমরা পাগলের মতন দৌড়ায় হাসপাতালে যাই, গিয়ে দিই আইসিউর বেড। আমার ছেলেটা শোয়া, ওর মাস্ক পরা, শ্বাস প্রশ্বাস কোনো রকম চলতেছে। ডাক্তার জিজ্ঞাসা, স্যার কী অবস্থা?
3% না কত পার্সেন্ট কইলো যে 5 না কি জানি কয়টা আছে। তারপরে আমি তো এই সমস্ত বুঝি না, কইছে রক্ত লাগবো, তো 6-7 ব্যাগের মতন রক্ত দেওয়া হয়েছে। তারপরও আমার ছেলেটার বাঁচে নেই। পরদিন ডাক্তার কয় মারা গেছে। পরে কলাবাগান থানার পুলিশ আছে না, ঢাকা কলাবাগান, এই কলাবাগান থানার পুলিশে ঢাকা মেডিকেলে নিয়ে পোস্টমর্টম করায়া 19 জুলাই তো ওর মাথা গুলি লাগছে, 20 জুলাই ওরা ঢাকা মেডিকেল নিয়ে গেছে। ওতে পোস্টমর্টম করে 21 জুলাই আমাকে কাছে ওর দেহটা দিছে, লাশটা দিছে। আমার জীবনে একটা শখ ছিল যে আমার ছেলে লেখাপড়া করে আলেম হবে, আমি মারা গেলে দোয়া খায়ের করবো, জানাজা পড়বো। আমি আজকে 10-12 বছর যাবত আমি মৃত ব্যক্তির গোসল দিই। আমি জানতাম না আমার ছেলেরা আমার নিজের হাতে গোসল দিয়ে দিব। আমার এই ছেলের আমি নিজের হাতে গোসল দিয়েছি। আসর পরে গোসল দিয়া জানাজা করাইয়া ওইখান থেকে ঢাকা এই আজিমপুর আইনা আমার ছেলেরা আপন করছি। প্রায় সময় আমি এখানে আসি। এই যে আজকে আমাদের এক বোন মারা গেছে, আইলাম, আসে আপনাদের সাথে সাক্ষাৎ হইল। আমার কী অপরাধ ছিল? এই নির্দোষ পোলাপাইন, ওর মা সময়কাল পত্রিকার একটা প্রতিবেদন দিছে যে আমার ছেলে যদি অন্যায় করতে একটা থাপ্পড় দিতে নয় কি গুলির কাম করছে, ওর মাথায় গুলি করছে, মাথার মধ্যে গুলি করে ওর নিস্তেজ দেহটা গ্রিন রোডের ভিতরে পড়ে রয়েছে। ওকে মারা গেছে পুলিশের গুলিতে? পুলিশের গুলিতে না ছাত্র দলের না ছাত্রলীগ, আমরা তো সঠিক জানি না, কিন্তু সেখানে পুলিশ ছিল, বিজিবি ছিল, র্যাব ছিল, ওদিন আকাশে হেলিকপ্টারও আসিল, ছাত্ররা আসিল, বিভিন্ন মানুষজন তো আসিল। এখন ওর মাথায় তো গুলি লাগছে। এটা পোস্টমর্টম যে রিপোর্টটা, এই রিপোর্টটা ঢাকা মেডিকেল থেকে নাকি আদালতে পাঠাই দিছে। আমি গেছিলাম, কইছে আদালতে পাঠাই দিছি। আসলে যেটা কিসের গুলি এটা আমি জানি না। আমার কাছে ভিডিও আছে, ওর হাতে একটা মুজুর একটা মুক্কা ছিল, নিরস্ত্র, পোলাটা খাম্বার সামনে বসে রয়েছে, দাঁড়ায় রয়েছে। কয়েকবার চেষ্টা করছে, শেষ রক্ষা হয় নাই। ধানমন্ডি 6 নম্বর আর ধানমন্ডি মিরপুর রোড আর ধানমন্ডি যে গ্রিন রোড, আর মাঝামাঝি ছিল পুলিশ ছিল। আমি ভিডিওটার ভিতরে আমি দেখছি পুলিশের বন্দুক লাড়াচাড়া ভিডিওটার ভিতরে, কিন্তু আমরা এখনও কনফার্ম না যে আসলে কে গুলিটা করলো। কিন্তু আমার মাথায় গুলি লাগছে স্যার, আমার ছেলেটা এই জগৎ ছেড়ে চলে গেছে। মনীষীরা বলেছেন এই কবরস্থান এক অদ্ভুত জায়গা। কবর কাউকে ক্ষমা করে না। আপনি যতই ক্ষমতাবান হন, প্রতাপশালী হন, ধন সম্পত্তির মালিক হন, কবরে আপনাকে যেতেই হবে। দর্শক মণ্ডলী, এ তো দেখলাম মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কবর। এবার চলুন আপনাদেরকে উচ্চবিত্তের মানুষদের কবর দেখাই। অনেকে বলতে পারেন কবর তো কবরই, সেটা আবার উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত কি? হ্যাঁ, সেটাই দেখাচ্ছি। এটি রাজধানীর বনানী কবরস্থান। সাধারণত উচ্চবিত্ত মানুষদের কবর এখানে। দর্শক মণ্ডলী, এবার আপনাদেরকে আমি নিয়ে এসেছি বনানী কবরস্থানে। অনেকে বলে থাকে এটি বড়লোকদের এবং বিশেষ ব্যক্তিদের কবরস্থান। অনেকেরই নাকি এহকালে স্বপ্ন থাকে শেষ জীবনে কিংবা মৃত্যুর পরে যেন আমার দাফন এই বনানী কবরস্থানে হয়, কারণ বনানী কবরস্থানে দাফন হওয়াটাও একটা স্ট্যাটাসের ব্যাপার। আমরা খবর নিয়ে জেনেছি এখানে বাংলাদেশের বহু রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি, ব্যারিস্টার, ডক্টর এবং আরও অনেক গুণী মানুষের কবর এখানে রয়েছে। কথিত আছে যেখানে কবরের দামও অত্যন্ত বেশি। এখানে কিছু কিছু কবর রয়েছে যা কোটি টাকার উপরে দাম। অনেকেই বলে থাকে যে এই কবরে কিংবা বনানী কবরস্থানে স্থান পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। আসলে কবরে কবরে যে ভেদাভেদ আছে সেটি এখানে আসলে বোঝা যায়। বনানী কবরস্থানে 2 ধাপে লিজ দেওয়া হয়। 15 বছরে 1 কোটি টাকা আর 30 বছরে 1.5 কোটি টাকা। এবার নিশ্চয়ই আমার কথার সাথে একমত হবেন। ঢাকা শহরের মোটামুটি অভিজাত এলাকায় একটি আধুনিক ফ্ল্যাটের চাইতে একটি কবরের জায়গার দাম বহু গুণে বেশি। আপনার এখানে যদি একজন মৃত মানুষ কবর দিতে আসে, তার কি কি খরচ আছে? তার 500 টাকা হলে সরকারি ফি, আর বার চাটাই কবর খোদা ওটা বার চাটাই নেয় 2500 টাকা, আর কবর খোদা ওটা কোনো রেট নাই, ওটা যার যার সামর্থ্য অনুযায়ী দেয়। কেউ 1000 টাকা দেয়, কেউ 500, কেউ 1500, যার যার সামর্থ্য অনুযায়ী। এটা কোনো না, শুধু সরকারি ফি 500 আর বার চাটাই 2500। এই এটা তো জেনারেল হিসাব, কিন্তু যদি ভিআইপি হয় কবর, যেটা
ওই জায়গায় সেইটা। এখন ভিআইপি ক্ষেত্রে কেউ যদি বাচ্চাটাই তো আর বেশি না, বাচ্চাটাই রেট একই। আর ভিআইপির ক্ষেত্রে কেউ যদি কবর যারা খোদে 8-10 জন আছে, ওকে যদি 5,000 টাকা দেয় 5,000 টাকা নেয়, 3,000 দিলে 3,000 নেয়। এটার কোনো রেট নেই। আচ্ছা, এই কবরের মেয়াদ কতদিন? এই কবরের মেয়াদ 2 বছর। 2 বছর পর আবার অন্য কবর হয় এই কবর। এখানে দেখলাম যে অনেকের কবর আছে দীর্ঘদিন ধরে বাধাই করা, অনেক বড় করে, ভিআইপি যারা, এটা কিভাবে রাখছে? এই করা যাদের আছে ওনারা মেয়াদি সংরক্ষণ নিয়েছে, মেয়াদি 15 বছর আর 25 বছর। 15 বছরে আগে ছিল আপনার 15 লাখ, আর হয়েছে যেয়া 24 লাখ, আর হইলো যেয়া 45 লাখ। এখন সেইটা হয়েছে আমি বুঝি নাই, আগে কত বছরে কত ছিল একটু ক্লিয়ার করে। এর আগে এটা 22-এর পরে হচ্ছে একটা রেট, 2022-এর পরে। আর 22-এর আগে ছিল 15 বছরে 8 লাখ, আর 25 বছরে 15 লাখ। 22-এর পরে হয়েছে সেইটা আপনার 15 বছরে 1 কোটি, আর 25 বছরে 1.5 কোটি। এই টাকা কারা নেয়? সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন, মেয়র মহোদয়ের তহবিলে জমা হয় এবং ওনারাই জমা দেয় পে অর্ডারের মাধ্যমে। কবর নিতে হলে কবর দেবে সাধারণভাবেই। সাধারণ কবর দেওয়ার পর তারা দরখাস্ত করবে, দরখাস্ত সিটি কর্পোরেশন যাচাই বাছাই করবে, তারপরে অর্ডার হবে। অর্ডারের পর ওনারা পে অর্ডারের মাধ্যমে টাকা জমা দেয়। বাজায় নিজেদের খরচ, কেউ পাথর করে, কেউ টালি করে, কেউ ওই সিরামিক করে, যার যার সাধ্য অনুযায়ী করে। বর্তমানে এখানে কবর সংখ্যা কত আছে? কবরের সংখ্যা না, কবরের জায়গা। একটা জায়গায় কবরে কত লোকের জায়গা, জায়গা 18 থেকে 20,000 লোকের জায়গা আছে। না ওইটা না, ওইটা তো 16-1700, যেটা ওই যে মসজিদের পিছনে, সোসাইটি মসজিদের পিছনে, মানে 16-1700 জেনারেল এলাকা যেটা, ওইটা পরিবর্তন করি 2 বছর পর পর। আর যেগুলো তাদের মানে কেনা স্থায়ী, এটা তো তাদের স্থায়ী কবর। ওই কবরে তাদের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী 2 বছর পর পর দাফন দেওয়া হয়। এই এত আর ভাঙ্গা হয় না, এটা ওনাদের স্থায়ী। দর্শক, এই কোটি কোটি টাকার কবর আর গরিবের কম টাকার কবরের পার্থক্যটা বাহ্যিক ও এহকালের। এই দুনিয়ায় কোনো সম্পদ যেমন পরকালে কোনো কাজে আসবে না, ঠিক তেমনি দামি কবরও আপনার পরকালের জীবনকে সুন্দর করবে না। কবরের আযাব ধনী গরিব কিংবা দামি কবর কম দামি কবর দেখে হবে না, কবরের নেক আমল নিয়ে যেতে হবে। দর্শক মণ্ডলী, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। দেখুন না, আমার চারপাশে যারা শুয়ে আছে তারা একদিন এই পথ ধরেই হাঁটছিল, আবার আমরা যারা এই পথ ধরে হাঁটছি তারাও একদিন হয়তো এভাবে কোথাও না কোথাও শুয়ে থাকবো। তাহলে এই দুনিয়াতে কেন এত স্বার্থপরতা, এমনকি কবর নিয়েও এত স্বার্থপরতা কেন? এই পৃথিবীতে আমরা স্বার্থহীন হতে পারলেই সকল সমস্যার সমাধান বলে আমরা মনে করি। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখেও যদি এমন কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাদের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।